5 বছরের মধ্যে বিশ্বে জল সরবরাহের তুলনায় চাহিদা 40% বেশি হতে চলেছে। তৈরি হবে খাদ্য নিরাপত্তাহীনতার হুমকিও। শুনে আতঙ্কজনক মনে হওয়াটাই স্বাভাবিক, তবে এর বিপরীতে উদ্ভাবন, সমাধান আর আশাবাদের গল্প শোনাবো আজকের পর্বে। নমস্কার, ইকো ইন্ডিয়ায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি দেবী সাহা। আজকের পর্বে থাকছে ভারতের নিরাপদ ও স্বচ্ছ জলের চাহিদা পূরণে কি কি উপায় কাজে লাগানো যেতে পারে, এবং তামিলনাড়ুর একজন বিজ্ঞানী কি করে আগ্রাসী প্রজাতির জলজ উদ্ভিদকে দরকারি পণ্যের রূপ দিয়েছেন। ভারতে জলের সংকট এখন শুধুমাত্র আর গ্রীষ্মকালীন সমস্যা নয়, এটা নিত্যদিনের সমস্যায় দাঁড়িয়েছে। বছর জুড়ে পরিষ্কার জল পাওয়া একটি কঠিন ব্যাপার, বিশেষ করে যদি বস্তিবাসীদের কথা চিন্তা করেন। কিন্তু ভাবুন তো, যদি জল পাওয়া ব্যাপারটি এটিএম থেকে টাকা তোলার মতোই সহজ হয়ে দাঁড়াতো। ঠিক সেটাই সম্ভব করেছে জলের এটিএম। কিন্তু তাতে জলের সংকট কতটা দূর হচ্ছে? এখানকার মানুষের কাছে জলই সম্ভবত সবচেয়ে দামি সম্পদ। জলের ট্যাঙ্কার এলে সবাই হুড়োহুড়ি করে নিজেদের জলের পাত্র ভরে নেন, কিন্তু যেই জল তারা পাচ্ছেন তা কতটা পরিষ্কার তা আগে থেকে তারা জানেন না। আমাদের পরিষ্কার জল দেওয়ার কথা ছিল, কিন্তু এত নিম্নমানের জল, পরিমাণেও অনেক কম। লালবাগের বাসিন্দাদের অভিযোগ মাঝে মধ্যেই এমন হয়। দিল্লির উত্তর পূর্বে অবস্থিত লালবাগ এই শহরের বৃহত্তম বস্তিগুলোর একটি। এখানে মানুষজনের জন্য পাইপের মাধ্যমে জলের ব্যবস্থা রয়েছে, কিন্তু সীমা নামের এই বাসিন্দা জানাচ্ছেন সকালে মাত্র কয়েক ঘন্টার জন্য তারা জল পান। কখনো দিনের পর দিন জল আসে না, এলেও তা পানের অযোগ্য হয়। এই জল মুখে দেওয়া যায় না, এতটাই দুর্গন্ধ যে গোটা বাড়ি থেকে নর্দমার মতো গন্ধ পাওয়া যায়। এই জল খেলে আমাদের পেটের অসুখ, মাথা ব্যথা, জ্বর আর ডায়রিয়া হয়। রান্নার জন্য আমাদের ফিল্টার করা জল কিনতে হয়, কারণ আমাদের পাওয়া জল এতটাই নোংরা, সেটা দিয়ে রান্না করা সম্ভব না। বোতলজাত জল নিরাপদ বিকল্প। দিল্লির বস্তি এলাকার প্রায় অর্ধেক বাসিন্দা পান ও রান্নার জন্য এর উপর ভরসা রাখেন। অনেকেই বলেছেন তারা তাদের মাসিক আয়ের 10% পর্যন্ত অর্থ শুধু পানীয় জলের পেছনে খরচ করেন। তবে কিছুদিন ধরে লালবাগে কয়েকটি ভেন্ডিং মেশিন বা জল এটিএম চালু হয়েছে। এই মেশিনগুলো দিনের বেশ কয়েক ঘন্টা ধরে পরিষ্কার পানীয় জল সরবরাহ করে। বাসুদেব ঠাকুর প্রতিদিন এখানে এসে নিজের পরিবারের জন্য 40 লিটার জল সংগ্রহ করেন। তার মতে ট্যাঙ্কারের তুলনায় এই জল অনেক উন্নত মানের। ট্যাঙ্কারের জল এতটা পরিষ্কার নয়, ঢাকনা খোলা থাকে, জলে পোকামাকড় পাওয়া যায়। আর বাড়ির কলের জল পান করলে আমরা অসুস্থ হয়ে পড়ব। তাছাড়া ভেন্ডিং মেশিনের জল ট্যাঙ্কারের চেয়ে অনেক সস্তা। এই জল পাইপলাইনের মাধ্যমে নয়, সরাসরি ভূগর্ভস্থ জলাধার থেকে আসে। পান করে তোলা ভৌমজল প্রথমে ফিল্টার করা হয়, তারপর সে জল ট্যাঙ্কে যায় এবং তা পুনরায় ফিল্টার করা হয়। তারপর সে জলকে এই ট্যাঙ্কে আনা হয়। এই যন্ত্রটি প্রতি ঘন্টায় 1200 লিটার জল তোলার ক্ষমতা রাখে। রিভার্স অসমোসিস পদ্ধতিতে এই জল পরিশোধন করা হয়। তবে এই প্রক্রিয়ায় দূষিত বর্জ্য জল তৈরি হয়, যার ব্যবস্থাপনা বিজ্ঞানীদের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। তারা এই বর্জ্য জল আবার ভূগর্ভেই ফেরত পাঠায়, যা আমার মতে খুবই সমস্যাজনক। এর ফলে আশেপাশের অন্যান্য বাসিন্দাদের ভূগর্ভস্থ জল দূষিত হতে পারে, যারা হয়তো এই জলের উপর নির্ভরশীল। এখান থেকে 20 কিলোমিটার দূরে নিজামুদ্দিন রেলওয়ে স্টেশনে আরও কিছু জল ভেন্ডিং মেশিন চালু করা হয়েছে। রেল কর্তৃপক্ষের সঙ্গে একটি স্টার্টআপ সংস্থা এই মেশিনগুলি পরিচালনা করছে। তাদের লক্ষ্য রেলযাত্রী এবং রেলকর্মী সবার জন্য সতেজ ও পরিষ্কার জল সরবরাহ করা। মূল ভাবনাটি ছিল যাত্রীদের জন্য স্বল্প মূল্যে ঠান্ডা জল নিশ্চিত করা। ভারতীয় রেলওয়ে সারা দেশে বিভিন্ন সংস্থাকে এই ধরনের মেশিন বসানোর অনুমতি দেয়, যার মধ্যে আমরাও রয়েছি। রেলওয়ে এই যন্ত্র বসিয়ে জলের দাম নির্ধারণ করে এবং আমরা কার্যত সরকারকে লাইসেন্স বাবদ মূল্য প্রদান করি।
পৌরসভা জল বিভাগের সাথে মিলে শুধু দিল্লিতেই এই স্টার্টআপ 200টি এমন ভেন্ডিং মেশিন চালাচ্ছে। এখানে ভেন্ডিং মেশিনগুলোতে কলের জল ও ভূগর্ভস্থ জলের মিশ্রণ থাকে। অনেকগুলি পর্দা ও কার্বন ফিল্টার দিয়ে জল ফিল্টারের পর ঠান্ডা করা হয়। পুরো প্রক্রিয়া জুড়ে সবসময় গুণগত মানের দিকে নজর রাখা হয়। আমি হরিদ্বার যাচ্ছি, এখান থেকে জল কিনেছি। এর মান খুবই ভালো। এই জল পান করলে পেটে কোনো সমস্যা হয় না, আর এর দাম মাত্র 5 টাকা। ট্রেনে জল কিনলে 20 টাকা খরচ হয়। এটা অনেক ভালো। এই মেশিন থেকে জল নিলে প্লাস্টিক বর্জ্যও কমে। পরিষেবা প্রদানকারী সংস্থার তথ্য অনুযায়ী অর্ধেকেরও বেশি ক্রেতা তাদের নিজস্ব বোতলে জল নিয়ে থাকেন, যার মাধ্যমে তারা অর্থ সাশ্রয় করেন। আপনি প্লাস্টিকের বোতল কিনলে কেবল জলের দামই দেন না, প্রথমত জল আপনার কাছে পৌঁছাতে পরিবহনের জন্য যে খরচ হয় তার দাম দেন, দ্বিতীয়ত প্লাস্টিকের বোতলের দামও দেন। দিল্লিতে বিভিন্ন সংস্থা শহর জুড়ে জলের এটিএম বসিয়েছে। আগে সরকার শহরের জল সরবরাহ ব্যবস্থা উন্নত করার পরিকল্পনা নেয়, বিশেষ করে নিম্ন আয়ের অঞ্চলগুলোতে। এখনো পর্যন্ত কতগুলো মেশিন বসেছে তার সঠিক হিসাব না থাকলেও আরও 5000 বসানোর পরিকল্পনা করা হয়েছে। একজন মানুষের পান করার জন্য দৈনিক মাত্র 10 থেকে 15 লিটার জল লাগে। সেটা তত সমস্যার নয়, কিন্তু অন্যান্য কাজের জন্য দরকারি বিপুল পরিমাণ জল কোত্থেকে আসবে সেটা চিন্তার বিষয়। যদি আপনাকে রান্না, পরিচ্ছন্নতা ও ধোয়াধুয়ির জলের জন্য ট্যাঙ্কার বা অনিয়মিত জল সরবরাহের উপর নির্ভর করতে হয়, তাহলে এটা আসলে কোনো সমাধানই নয়। লালবাগে ফিরে আসা যাক। পিন্টু নামের এই ব্যক্তি প্রতিদিন সকালে বস্তিবাসীর কাছে একটি বেসরকারি সংস্থার পরিশোধন করা জল বিক্রি করেন। দিল্লিতে পরিষ্কার জল সরবরাহ বহুদিন ধরে একটি লাভজনক ব্যবসায় পরিণত হয়েছে। আগামী কিছুদিনেও তা বদলাবে বলে মনে হয় না। শহরের জন্য একটি আধুনিক ও পরিবেশ বান্ধব জল ও বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তুলতে এখন অনেক অর্থ ও সময় দরকার। ততদিন পর্যন্ত জল এটিএম শহরের জল সংকট কিছুটা লাঘব করতে পারে। পানীয় জলের সংকটের সঙ্গে হয়তো সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির সমস্যাকে মিলিয়ে ফেলা ঠিক হবে না, কিন্তু বিশ্ব জুড়ে উপকূলীয় অঞ্চলে বসবাস করা শত কোটি মানুষ এর জন্য চিন্তায় রয়েছেন। তার কারণ বিশ্ব জুড়ে উপকূলীয় শহরে বসবাসকারী মানুষেরা টিকে থাকার হুমকিতে রয়েছেন, হোক তা দক্ষিণের দরিদ্র শহর বা উত্তরের ধনী মহানগরী। সমুদ্রপৃষ্ঠে উচ্চতা বৃদ্ধির সঙ্গে মানিয়ে নিতে কোথাও বাঁধ তৈরি করা হচ্ছে, কোথাও বা বাসস্থানের উচ্চতাকে বাড়ানো হচ্ছে। কিন্তু এই সমস্ত উদ্যোগ কি যথেষ্ট, নাকি তা কেবলই সময়ের পেছনে দৌড়ানো? ইতিহাসে মানব সভ্যতার সমুদ্রগর্ভে বিলীন হওয়ার গল্প আমাদের সবসময় মুগ্ধ করেছে। আটলান্টিস, প্রাচীন তামিল সভ্যতা লেমুরিয়ার কিংবদন্তি এবং কেভিন কস্টনারের শেষ শুকনো ডাঙ্গা হিসেবে হিমালয় খোঁজার গল্প। কিন্তু আজ এই গল্পগুলো বাস্তবতার কাছাকাছি চলে এসেছে। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা আগের যে কোনো সময়ের চেয়ে দ্রুত গতিতে বাড়ছে। আপনি পাহাড়ে বসবাস করলে আপনার হয়তো সমস্যা নেই, কিন্তু বর্তমানে 100 কোটি মানুষ উপকূল থেকে মাত্র 10 কিলোমিটারের মধ্যে বাস করে। মুম্বাই, নিউ ইয়র্ক, সাংহাই, জাকার্তার মতো বড় বড় আর্থিক কেন্দ্রগুলো এই তালিকায় রয়েছে। সমুদ্র ক্রমেই এগিয়ে আসছে। 1880 সাল থেকে এখন পর্যন্ত সমুদ্রপৃষ্ঠ 20 সেন্টিমিটারের বেশি বৃদ্ধি পেয়েছে, তা আরও দ্রুত গতিতে বাড়ছে। আমরা কি পরিমাণ কার্বন নির্গমন করছি তার উপর এই দ্রুততা নির্ভর করছে। সমুদ্রপৃষ্ঠ এখন প্রতি বছর 3 থেকে 4 মিলিমিটার হারে বাড়ছে। শুনতে কম মনে হলেও দীর্ঘমেয়াদী ক্ষেত্রে তা বিশাল। এই শতাব্দীর শেষ নাগাদ 1900 সালের তুলনায় এটি 1 মিটার বা তারও বেশি বাড়তে পারে। বাস্তবে আমাদের নির্গমন হার বিবেচনা করে আমি মনে করি 2100 সাল নাগাদ এটি 2 থেকে 3 মিটার বৃদ্ধি পাওয়ার সম্ভাবনাই বেশি। শ্যারন গ্রে ফ্লোরিডার রাইজিং সেজ ইনস্টিটিউটের সমুদ্রবিজ্ঞানী। সমুদ্রপৃষ্ঠ বৃদ্ধির দুটি প্রধান কারণের জন্যই দায়ী মানুষ। প্রথমত, বরফ গলা। বিশ্ব উষ্ণায়নের কারণে গ্রিনল্যান্ড ও অ্যান্টার্কটিকার বরফের চাদর ও হিমবাহ গলছে। বরফ আকারে সঞ্চিত এই বিপুল পরিমাণ জল সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়িয়ে দিচ্ছে। দ্বিতীয়ত, তাপীয় প্রসারণ। এর অর্থ তাপের কারণে ঠিক এই থার্মোমিটারের পারদের মতোই জলেরও আয়তন বাড়ে।
সমুদ্র এই তাপ শোষণ করছে এবং আগামী কয়েক শতাব্দী ধরে এই প্রক্রিয়া চলতে থাকবে। আজ আমরা সমস্ত গ্যাস ও তেলের খনি বন্ধ করে দিলেও বাতাসের কার্বন ডাই অক্সাইড আগামী কয়েক প্রজন্ম ধরে সমুদ্রকে গরম করে চলবে। এর কারণ সমুদ্র বায়ুমণ্ডলে আটকে থাকা কার্বন ডাই অক্সাইডের তাপের 90% শোষণ করে। সমুদ্রপৃষ্ঠ বৃদ্ধির প্রভাব সব জায়গায় সমান নয়। এই মানচিত্রে দেখুন, সমুদ্র স্রোত ও মধ্যাকর্ষণের পরিবর্তনের কারণে জল প্রবাহের পরিবর্তন হয়। লাল এলাকাগুলোতে উচ্চতা বেশি হয় এবং নীল এলাকায় কম হয়। জলের উচ্চতা বাড়লে সমস্যাও বাড়ে। এই বৃদ্ধি বন্দর ও বিদ্যুৎ কেন্দ্রের মতো গুরুত্বপূর্ণ তীরবর্তী পরিকাঠামোকে বিপদের মুখে ফেলে। জলস্তর বৃদ্ধির সাথে ঝড়, উপকূলীয় বন্যা ও ক্ষয় বৃদ্ধি পাচ্ছে। লবণাক্ত জল কৃষি জমি নষ্ট করছে ও পানীয় জলের উৎস দূষিত করছে। তাহলে উপায় কি? সমাধানের তালিকায় সবার আগে আসে নিরাপত্তা। জল নিরোধক জিনিস দিয়ে একটি দেওয়াল বানানো। ডাইক, বাঁধ, তটবন্ধনী এগুলো সবই একই কাজ করে। আমরা শতাব্দীর পর শতাব্দী ধরে এগুলো দিয়ে সমুদ্রকে ঠেকিয়ে রেখেছি। যেমন এখানে জার্মানির উত্তর উপকূলে। এই অঞ্চল নিচু হওয়ায় বন্যা ও ঝড় জলোচ্ছ্বাসের উচ্চ ঝুঁকি রয়েছে। তাই স্থানীয় কর্তৃপক্ষ 100 বছর পরের জলস্তরের পূর্বাভাস অনুযায়ী প্রতি 10 বছর পর পর বাঁধের উচ্চতার পুনর্নির্ধারণ করে। এখানে আরও 1 মিটার উঁচু বাঁধ দরকার। এ ধরনের বাঁধ পৃথিবীর প্রায় সব উপকূলেই দেখা যায়। এগুলোর জন্য বেশি জায়গার দরকার হয় না, কিন্তু এর খরচ অনেক। মাত্র 750 মিটার বাঁধ মেরামত করতে 46 লাখ ইউরো খরচ হয়। গরিব দেশগুলো এত টাকা খরচ করতে পারে না, আর বাঁধ দিলেও নতুন ঝুঁকি তৈরি হয়। যদি কখনো বাঁধ ভেঙে যায়, তখন বাথটাব এফেক্ট দেখা যাবে। অর্থাৎ জল শহরের ভেতরে আটকা পড়ে যাবে, বেরোনোর পথ পাবে না। স্টেফান আল নিউ ইয়র্কে কর্মরত একজন ডাচ স্থপতি। তিনি পরিবেশ বান্ধব ও সহনশীল বাড়ির নকশা করেন। দেয়াল তখনই কাজ করে যখন জল অন্য কোনো পথ পায় না, আর পৃথিবীর কিছু জায়গায় এগুলো আদৌ কার্যকর নয়। ভারতের উপকূল জুড়ে গড়ে প্রতি 2 কিলোমিটারে একটি জেলেদের গ্রাম আছে। এই গ্রামের মানুষ পুরোপুরি সমুদ্র তটের উপর নির্ভরশীল। অরফিলিও স্কিয়াভিনা পন্ডিচেরিতে বেড়ে উঠেছেন। তার এনজিও পন্ডিকেনের সাথে তিনি ভারতের উপকূল নিয়ে গবেষণা করেন। ধরুন আপনি সৈকতে কোনো পরিকাঠামো গড়ে তুললেন, যেমন একটি বাঁধ নির্মাণ করলেন। এর মাধ্যমে আপনি আসলে সেই সব মানুষদের সমুদ্র থেকে বিচ্ছিন্ন করে দিলেন। তারা সৈকত ব্যবহার করতে পারবে না, তাদের জীবিকা হারিয়ে যাবে। কিন্তু উপকূল রক্ষার অন্য উপায়ও আছে। লবণাক্ত জলাভূমি, ম্যানগ্রোভ বন ও জলাজমির মতো প্রাকৃতিক বাধা রয়েছে। ভারতের দক্ষিণে আদিরামপট্টি নামে ম্যানগ্রোভ রোপণ করে বন্যা নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। ম্যানগ্রোভের জটিল শিকড় সৈকতকে স্থিতিশীল করে ও ভূমিক্ষয় রোধ করে। এক গবেষণায় দেখা গেছে এটি 80% পলি আটকে দিতে পারে। তবে শুধু যেসব স্থানে জোয়ার ভাটার প্রভাব কম, সেখানেই এরা কার্যকর। আরেকটি সুবিধা হলো জলস্তর বাড়লে ম্যানগ্রোভ ভেতরের দিকে সরে গিয়েও তার প্রতিরক্ষামূলক ভূমিকা বজায় রাখতে পারে। কিন্তু অনেক গাছ কেটে ফেলা হচ্ছে। উপকূলীয় জমির উপর চাপ অস্বাভাবিক রকম বেশি। জমির দাম দিন দিন বাড়ছে। আমার মতে এটাই ম্যানগ্রোভ বন ধ্বংসের মূল কারণ। পরিকল্পনায় প্রায়ই প্রকৃতির বিষয়টি পরে আসে। তাহলে অন্য উপায় কি? জলের সাথে তাল মিলিয়ে চলা শিখলে কেমন হয়? নিউ ইয়র্কের এই মানচিত্রে দেখা যাচ্ছে শহরের বড় অংশই বন্যার ঝুঁকিতে রয়েছে। 2012 সালে হারিকেন স্যান্ডি $6,000 কোটি ক্ষতি করেছিল, ভবিষ্যতের হুমকিকে বাস্তব করে তুলেছিল। বন্যার ঝুঁকিপূর্ণ এলাকায় কর্তৃপক্ষ নতুন নির্মাণ মানদণ্ড চালু করেছে। ভবনগুলোকে হয় উঁচু করে বানাতে হবে, না হলে নিচের তলা জল নিরোধী করতে হবে। কিছু প্রকল্পে নিরাপত্তার মাত্রা আরও বাড়িয়ে দেওয়া হয়। যত উঁচু করবেন খরচ তত বাড়বে। নিউ ইয়র্কে গড়ে 6 ফুট বা 2 মিটার উঁচু করে বানানো হয়। অন্যত্র মানুষ জলের সাথে খাপ খাইয়ে নিচ্ছে। ইন্দোনেশিয়ার জাভা দ্বীপের তিম্বুলস্লোকো গ্রামে সমুদ্র স্তর বৃদ্ধির পাশাপাশি জমিও বসে যাচ্ছে। বাসিন্দারা বারবার খুঁটি দিয়ে ঘর উঁচু করেছেন। এখন আর উপরে তোলার জায়গা নেই। প্রায় 500 কিলোমিটার দূরে জাকার্তার মুয়ারা আঙ্কে নতুন বানানো এই বাড়িগুলি ইস্পাতের খুঁটির উপর দাঁড়িয়ে। এগুলিকে লবণাক্ত জলের ক্ষয়রোধী আকারে বানানো হয়েছে।
নেদারল্যান্ডসের স্কুনশিপ আরেকটি বিকল্প। এই ভাসমান বাড়িগুলোতে প্রায় 100 বাসিন্দা নিরাপদে রয়েছেন। এমনকি সম্পূর্ণ ভাসমান শহরের পরিকল্পনাও করা হচ্ছে। বুসান বন্দরে ইউএন সমর্থিত ওশিয়ানিক্স বুসান তেমনই একটি প্রকল্প। খাতায় কলমে সুন্দর দেখালেও প্রাথমিক ঘোষণার কয়েক বছর পরেও এই শহরের নির্মাণ কাজ এগোয়নি, কারণ এমন প্রকল্প নানা সমস্যার সম্মুখীন হয়। এর মধ্যে রয়েছে নির্ভরযোগ্য বিদ্যুৎ ও জল সরবরাহ গড়ে তোলা, বর্জ্য ব্যবস্থাপনা ও ঝড় মোকাবিলার পরিকল্পনা। এখনও তাই এটি ভাবনা চিন্তার স্তরেই রয়েছে। এ ধরনের ব্যবস্থা বর্তমান সমস্যা মোকাবিলায় সাহায্য করতে পারে, ভবিষ্যতের জন্য তৈরি হওয়ার সময় দিতে পারে, কিন্তু এগুলি দীর্ঘমেয়াদী সমাধান নয়। তাহলে উপায়? সমুদ্র জমি গ্রাস করছে, আমরা নতুন উঁচু জমি তৈরি করলেই বা কী সমস্যা? ভারত মহাসাগরের মালদ্বীপে 11 বর্গ কিলোমিটারের বেশি আয়তনের নতুন এক দ্বীপ সৃষ্টি করা হচ্ছে। এখানে 65,000 বাড়ির জায়গা হবে বলে আশা করা হচ্ছে। মালদ্বীপ খনন কাজে অভ্যস্ত। রাজধানী মালের ভিড় কমাতে শহরকে পার্শ্ববর্তী কৃত্রিম দ্বীপে সম্প্রসারণ করা হয়েছে। প্রশান্ত মহাসাগরের টুভালুও একই পথে হাঁটছে। তাদের পিছু হাঁটার মতো উঁচু জমি নেই, তাই তারা নতুন ভূমি সৃষ্টি করছে। এগুলি 2100 সাল পর্যন্ত টিকবে বলে আশা করা যায়। অনেক নীতি নির্ধারকের কাছে সমুদ্রের উচ্চতা বৃদ্ধি এখনও ভবিষ্যতের সমস্যা। 2100 এখনো অনেক দূর, আমার জীবদ্দশায় নাও আসতে পারে। তাই এ নিয়ে পরিকল্পনা করা কঠিন। রাজনীতিবিদরা সাধারণত 5 বছরের জন্য নির্বাচিত হন। তারা কি তাদের আমলে 2 সেন্টিমিটার জলস্তর বৃদ্ধি নিয়ে মাথা ঘামাবেন? সম্ভবত না। লোকজন সহজেই বলে দেয় সমুদ্রের উচ্চতা বৃদ্ধি এখনো অনেক দূরের ব্যাপার, অথবা একে রোধ করা যাবে না। কিন্তু কোনো অজুহাতই আমাদের দায়িত্ব এড়াতে দেবে না। দক্ষ অভিযোজনের জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনার দরকার। একই সমাধান সব জায়গায় চাপানো বন্ধ করে প্রতিটি স্থানের জন্য আলাদা আলাদা ব্যবস্থা নিতে হবে। আর এই দক্ষ পরিকল্পনার জন্য সবার আগে আমাদের জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধ করতে হবে। এটি বিশ্ব উষ্ণায়নের মূল কারণ। জল শুধুমাত্র মানুষকেই বাঁচিয়ে রাখে না, বিশাল সামুদ্রিক বাস্তুতন্ত্রকে টিকিয়ে রাখার জন্যও জল অপরিহার্য। আর একবার জল দূষিত হলে তার প্রভাব পড়ে সর্বত্র। সবচেয়ে ক্ষুদ্র কিন্তু সবচেয়ে বিস্তৃত দূষণকারী পদার্থের নাম মাইক্রোপ্লাস্টিক। আমাদের রক্ত থেকে শুরু করে কোথায় নেই তা। পৃথিবীর জলাশয়গুলিকে কি করে এই ক্ষুদ্র প্লাস্টিক কণা মুক্ত করা যায়? জার্মানির একজন বিজ্ঞানী এর খুব সহজ একটি উপায় খুঁজে বের করেছেন, যা খরচের দিক থেকেও সাশ্রয়ী। মাইক্রোপ্লাস্টিক মিশ্রিত জল, আর এটি মাইক্রোপ্লাস্টিক মুক্ত জল। বর্জ্য জল শোধন করার সময় একটি পরিবেশ বান্ধব জেল ব্যবহার করা হয়। এটি প্রধানত কার্বন আর সিলিকা দিয়ে তৈরি। এই জেল মাইক্রোপ্লাস্টিক কণাগুলোকে একত্র করে যাতে সেগুলো সহজে চোখে দেখা যায়। আমাদের হাইব্রিড সিলিকা জেল এক ধরনের আশ্চর্য আঠার মতো কাজ করে, যা মাইক্রোপ্লাস্টিক কণাগুলোকে একত্র করে। এরপর সেগুলো জলের উপরিতলে ভেসে ওঠে, যেখান থেকে সহজেই তুলে নেওয়া যায়। এভাবে অসংখ্য ক্ষুদ্র কণা কয়েকটি বড় গুচ্ছে পরিণত হয়। মাইক্রোপ্লাস্টিক সাধারণত প্রসাধনী সামগ্রী, কাপড় এবং শিল্প কারখানার বর্জ্য জল শোধনাগারে প্রবেশ করে। শিল্প প্রতিষ্ঠান থেকে সবচেয়ে বেশি মাইক্রোপ্লাস্টিক আসে, সাধারণ গৃহস্থালী থেকে তুলনামূলক কম আসে। গবেষক দল নিয়মিতভাবে জার্মানির দক্ষিণ পশ্চিমাঞ্চলের একটি বর্জ্য জল শোধনাগার থেকে তথ্য সংগ্রহ করে থাকেন। তারা শোধিত জল নদীতে ফেরত পাঠানোর আগে সেটিও পরীক্ষা করে দেখেন। 2 বছরের গবেষণার পর আমরা এখন জলের 85 থেকে 90% মাইক্রোপ্লাস্টিক দূর করতে সক্ষম হয়েছি। এরকম সাফল্য নিয়ে এগিয়ে যাওয়া যায়। ছোট্ট গবেষণাগারে বিজ্ঞানীরা জলের নমুনায় ফ্লোরোসেন্ট মার্কার যোগ করেন। নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের আলো ফেললে এগুলো জ্বলে ওঠে, যা দেখায় নমুনায় ঠিক কতটা মাইক্রোপ্লাস্টিক রয়েছে। নমুনা যত বেশি আলোকিত হয়, জলে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি তত বেশি। এই আবিষ্কার অন্যদের কাছে পৌঁছে দিতে কয়েক বছর আগে কাটরিন শুয়েন একটি অলাভজনক স্টার্টআপ প্রতিষ্ঠা করেছেন, যা শোধনাগার ও বিভিন্ন কোম্পানিকে পরামর্শ দিয়ে থাকে। প্রয়োজনীয় সরঞ্জাম একটি সহযোগী প্রতিষ্ঠানের মাধ্যমে বিক্রি হয় এবং জেলটি সহজেই পাওয়া যায়।
কোম্পানিগুলো সরঞ্জাম কিনে নিজেরাই শোধনাগার তৈরি করতে পারে। এগুলো খুবই সহজ নিম্ন প্রযুক্তির ব্যবস্থা। এটি একটি সাধারণ রিঅ্যাক্টর যার ভিতর একটি আলোড়ক এবং বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা রয়েছে। এই সামান্য সরঞ্জামই পুরো প্রক্রিয়া শুরু করার জন্য যথেষ্ট। বর্জ্যজল শোধনাগার এবং বিভিন্ন কোম্পানি এমনকি বিদেশ থেকেও এখন এই পদ্ধতি ব্যবহারের জন্য কাচিন সোয়েনের সাথে যোগাযোগ করা হচ্ছে। মাইক্রোপ্লাস্টিক দূর করার পর সেগুলো পরিষ্কার করে পুনরায় ব্যবহার করা সম্ভব। এই চক্রাকার অর্থনীতি ব্যবস্থাটিকে কোম্পানিগুলোর জন্য আরও আকর্ষণীয় করে তুলছে। নানাভাবেই জল দূষিত হতে পারে এবং তা যে কেবলমাত্র কোনো বহিরাগত দূষণকারী পদার্থের জন্যেই হবে তা কিন্তু নয়। অনেক সময় তা বেড়ে উঠতে পারে জলের ভেতরেই। যেমন পৃথিবীর সবচাইতে আগ্রাসী উদ্ভিদগুলির মধ্যে একটি হলো কচুরিপানা, যা একটি বিরাট হ্রদকে বা জলাশয়কে অনায়াসে দখল করে নিতে পারে, জলজ প্রাণীর অস্তিত্বকে হুমকির মুখে ফেলতে পারে, এমনকি এর উপরে নির্ভরশীল মানুষের জীবনও ব্যাহত হতে পারে। তামিলনাড়ুর এক বিদ্যার্থী পরিবেশগত এই হুমকিকে কাজে লাগানোর উপায় খুঁজে বের করেছেন। এটি পরিবেশবিদ সুস্মিতা কৃষ্ণানের গল্প। কচুরিপানাকে তিনি প্রাকৃতিক কাগজে রূপান্তরিত করেছেন। প্রকৃতি ও মানুষের উভয়ের জন্যই এটি উপকারী একটি সমাধান। দেখতে সুন্দর হলেও কচুরিপানা দ্রুত বর্ধনশীল এবং প্রকৃতির জন্য মারাত্মক ক্ষতিকর। দক্ষিণ আমেরিকা থেকে ভারতে আসা এই উদ্ভিদ অল্প সময়ে হ্রদ, নদী ও জলাভূমি ঢেকে ফেলে স্থানীয় বাস্তুতন্ত্রকে পুরোপুরি ধ্বংস করে দেয়। তামিলনাড়ুর আল্লুর গ্রামের একটি পুকুরের চিত্র। কৃষক মুথু একসময় তার কৃষি জমিতে সেচ দেওয়ার জন্য এই জলাশয়ের উপর নির্ভর করতেন, কিন্তু এখন পুকুরটি কচুরিপানায় ঢেকে গেছে। আমার ছাত্র জীবনে এই পুকুরের জল ছিল খুবই পরিষ্কার। আমরা এখানে নিয়মিত মাছ ধরতাম। পুরো এলাকাটি একসময় কৃষি জমি ছিল। মানুষ পুকুরে স্নান করত, কিন্তু এখন জল সম্পূর্ণ কালো ও দূষিত হয়ে গেছে। কচুরিপানা জলাশয়ের অক্সিজেনের মাত্রা বিপজ্জনকভাবে কমিয়ে দেয়, জল হ্রাস পায় এবং মশার প্রজননের আদর্শ স্থান তৈরি করে। মরা কচুরিপানাও ক্ষতিকর রাসায়নিক পদার্থ নিঃসরণ করে, যা জলের গুণমান নষ্ট করে। দ্য ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার জলজ কচুরিপানাকে বিশ্বের প্রথম আগ্রাসী জলজ প্রজাতি হিসেবে তালিকাভুক্ত করেছে। একটি মাত্র গাছ থেকে প্রায় 2000টি বীজ উৎপন্ন হতে পারে। উপযুক্ত পরিবেশে হেক্টর পিছু 700 টন পর্যন্ত জলজ কচুরিপানা জন্মাতে পারে। এটি নিয়ন্ত্রণ করা না গেলে জলাশয়ের অক্সিজেনের মাত্রা এতটাই কমে যায় যে সমস্ত মাছ মারা যায়। এর ফলে বিশাল আকারের অর্থনৈতিক ও বাস্তুতান্ত্রিক ক্ষতি হয়। 24 বছর বয়সী এই তরুণ প্রকৃতিবিদ তামিলনাড়ুর দক্ষিণে অবস্থিত তিরুচিরাপল্লী ন্যাশনাল কলেজের সাথে যৌথভাবে এই সমস্যা সমাধানের উপায় খুঁজছেন। প্রথমে আমরা জলাশয় থেকে কচুরিপানা সংগ্রহ করি, তারপর কেটে পিষে নরম মণ্ড তৈরি করি। এরপর আমরা প্রাকৃতিক আঠালো পদার্থ যোগ করি। কাগজ তৈরির জন্য বিশেষ ফ্রেম ব্যবহার করি। ফ্রেমটি মন্ডে ডুবিয়ে একটি সমতল কাপড়ের উপর ছড়িয়ে দিই এবং শুকাতে দিই। পুরো প্রক্রিয়াটি অত্যন্ত সহজ। তৈরি হওয়া কাগজ প্রাকৃতিকভাবে পচনশীল এবং এতে কোনো রাসায়নিক পদার্থ নেই। এটি পুরোপুরি উদ্ভিদজাত। সুস্মিতা বলছেন 1 কিলোগ্রাম কচুরিপানা থেকে 35টি A4 সাইজের কাগজ তৈরি করা সম্ভব। ন্যাশনাল কলেজের শিক্ষার্থীরা সরাসরি হাতে কলমে এই প্রযুক্তি রপ্ত করছে। সুস্মিতার এই কৌশল স্বনির্ভর কমিউনিটিগুলোর সঙ্গে ভাগ করে নেওয়া যেতে পারে। সীমিত সম্পদ থাকলেও কিভাবে জলজ কচুরিপানা সংগ্রহ করতে হয় তারা তা শিখতে পারে। তারা এটি প্রক্রিয়াজাত করে নানা কিছু বানাতে শিখতে পারে। আমাদের শিক্ষার্থীরা এই জ্ঞান অর্জন করে সেগুলো গ্রামের বাসিন্দাদের মধ্যে ছড়িয়ে দিতে পারে, যা তাদের আয় বৃদ্ধিতে সহায়ক হবে। সুস্মিতার এই গবেষণা আংশিকভাবে জার্মানির অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন বিষয়ক মন্ত্রণালয়ের সাহায্য পেয়েছে। ভারতের সরকারের কাছ থেকেও আরও সমর্থন পাওয়ার আশা করছেন তিনি।
সরকারি সহায়তা পেলে আমরা একটি পুরো হ্রদ পরিষ্কার করে সেখানকার জলজ কচুরিপানা দিয়ে আমাদের নিজস্ব পণ্য তৈরি করতে পারব। এর ফলে জলাশয়গুলো তাদের স্বাভাবিক অবস্থা ফিরে পাবে এবং জনসাধারণের ব্যবহারের জন্য আবার উন্মুক্ত হবে। সুস্মিতার আশা একদিন ভারতের সব জলাশয় আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। তার এই পরিকল্পনার মাধ্যমে একটি ক্ষতিকর আগ্রাসী প্রজাতিকে উপকারী সম্পদে রূপান্তরিত করা সম্ভব হচ্ছে। পৃথিবীর নানা প্রান্তেই মানুষ জল নিয়ে নানান ধরনের সংকটের মধ্যে রয়েছেন। কোথাও জলের অভাব, কোথাও আবার সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি মানুষের জীবনকে হুমকির মুখে পড়েছে। তবে সেসবের নানা সমাধানও তৈরি হচ্ছে। বিজ্ঞানীদের যুগান্তকারী গবেষণার পাশাপাশি বাসিন্দাদের উদ্ভাবনী প্রচেষ্টা পরিবর্তনের পথ দেখাচ্ছে। এমন কোনো উদ্যোগের কথা যদি আপনার জানা থাকে তাহলে আপনিও তা আমাদেরকে ইমেলে লিখে জানাতে পারেন। দেখা হচ্ছে আগামী পর্বে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।